পাঠশালা টরন্টো বই পডকাস্টে স্বাগতম। আজ কথা হবে সলিল চৌধুরীর আত্মজৈবনিক স্মৃতিকথন জীবন উজ্জীবন নিয়ে। আজকের এপিসোড সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে নিবেদিত। জীবন উজ্জীবন নিয়ে বলবেন সঙ্গীতকর্মী ও বামপন্থী সংগঠক শুভপ্রসাদ নন্দী মজুমদার। স্বাগত শুভদা। তো আমরা বইয়ের আলোচনায় চলে যাই। অনেক ধন্যবাদ শিউলি। পাঠশালার আসলে আমার খুব ভালো লাগে, আবার এলাম। সলিল চৌধুরীর এই যে বইটা, এই যে মানুষটা একটা বিচিত্র মানুষ ছিলেন এবং ব্যতিক্রমী মানুষ ছিলেন, ব্যতিক্রমী ব্যক্তিত্বের জীবনে নানা দিক এই বই থেকে আমরা পাবো। 80 দশকের শুরুর দিকে তিনি বম্বের জীবন ছেড়ে কলকাতায় ফিরে আসেন। ফিরে এসে তিনি প্রথমে একটা সেন্টার ফর মিউজিক রিসার্চ নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেন। করে তিনি আবার সেই পুরনো যুগের তার বন্ধুদের হেমাঙ্গ বিশ্বাস বা আরো অন্যদের কবিতা, গান ইত্যাদি রেকর্ড করেন। সেই সময়টাতেই ওই একই সময় তার কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকায় একটি ধর্মঘট হয়েছিল এবং সেই ধর্মঘটের ফলে অনেক মানুষজন পূর্ণেন্দু পুত্রী আনন্দবাজার পত্রিকা ছেড়ে এসেছিল এবং সেই সময়ই এটি পত্রিকা প্রকাশের উদ্যোগ হচ্ছিল প্রতিক্ষণ নামে, যেটি পরে বেরোয়। তো 1983 সালে ওই সিএমআর থেকে শ্রবণ সাহিত্য নাম দিয়ে সলিল চৌধুরী বই মেলাতে একটি স্টল করেন, যেখানে তার সিএমআর এর ক্যাসেট, গান এবং কবিতার ক্যাসেট সেখানে বিপণন হয়। সেখানে বইমেলার সাথে সময় পূর্ণেন্দু পুত্রীর সাথে দেখা হয়ে যায় সলিল চৌধুরী এবং তিনি তাকে অনুরোধ করেন যে একটি পত্রিকা বেরোচ্ছে এরকম প্রতিক্ষণ, তখন হয়তো নাম হয়েছিল না জানি না, যে সেখানে তার আত্মকথা লেখার ছবি। সলিল চৌধুরী একবারই রাজি হন, পরে রাজি হন। তো সেই থেকে শুরু পত্রিকার প্রথম সংখ্যা, যেটা জুলাই মাসের 2রা জুলাই বেরোয়, সেই সংখ্যাতে তিনি লেখেন এবং তার শিরোনামটা তিনি দিয়েছিলেন, নাম দিয়েছিলেন একটু, যেটা পূর্ণেন্দু পুত্রীর ভাষায় খটোমটো ছিল। তিনি সেটা পাল্টে পূর্ণেন্দু পুত্রীর নাম দিলেন জীবন উজ্জীবন। তো প্রথম অবস্থায় যিনি এটির দায়িত্বে ছিলেন গল্পকার কিন্নর রায়, তিনি বলেছেন 1-1.5 কিস্তি সলিল চৌধুরী নিজেই লিখেছেন, কিন্তু তারপরে তিনি লেখার সময় পাচ্ছিলেন না। তো কিন্নর রায়ের উপর দায়িত্ব ছিল, তিনি যেতেন সেখানে, তিনি শ্রুতি লিখন করতেন, পরের দিকে তিনি তার সঙ্গে কথা বলে তিনি অনুলিখন করতেন। 1 বছর ধরে 24টি কিস্তি বেরিয়ে হঠাৎ করে বইটা বন্ধ হয়েছে। কেন বন্ধ হয় সলিল চৌধুরী কিছু জানাননি। পরে শেষ কিস্তিতে লেখা ছিল চলবে, কিন্তু আর চলেনি। তো কিন্নর রায় পরে বলেছেন যে সম্ভবত কমিউনিস্ট পার্টির ভেতরে নানা তর্ক বিতর্ক, নানা প্রশ্ন তিনি তুলছিলেন, বা তিনি পারিবারিক দিক থেকে হয়তো নানা ধরনের কথাবার্তা আসছে, সেগুলো তিনি, পরিবারের চাপ ছিল হয়তো, বা কমিউনিস্ট পার্টির চাপ ছিল, এই সমস্ত কথা কেন, সেই জন্য হয়তো তিনি বন্ধ করেছেন। তো সেটা হয়তো ঠিক সত্য নয়, কারণ পরে আরো নানা সাক্ষাৎকারে তিনি কমিউনিস্ট পার্টির সম্পর্কে তার যে ধরনের কথাবার্তা জীবনে আছে, সেই ধরনের কথাবার্তা আরো নানা সাক্ষাৎকারে বলছেন। তবে পরিবার সম্পর্কে বা অন্য কোনো কিছু সম্পর্কে আর কোথাও কিছু বলেননি, যা বলা ওখানেই আছে। তো এই বইয়ের 10টা অধ্যায়। তো সেই বইটি বেরোয় সলিল চৌধুরীর মৃত্যুর পর 1996 সালে প্রতিক্ষণ প্রকাশনা থেকে। তারপর বইটা দীর্ঘদিন লভ্য ছিল না। তারপর দেশ পাবলিশিং এর উদ্যোগে 2020 সালে কবি, প্রাবন্ধিক, গবেষক, অধ্যাপক প্রিয়দর্শী চক্রবর্তীর সম্পাদনায় আরো 12টি নিবন্ধকে যোগ করে এই বইটি বেরোয়। এই বইটি এমনিতে দেখতে গেলে বইটা খুব সুবিন্যস্ত বলা যাবে না, যে সময় নিরিখে তার মধ্যে কোনো ধারা বর্ণনা নেই, যে ছোটবেলা, তারপরে যৌবন, কৈশোর, যৌবন, তারপর শেষ, এরকম নয়। শেষের জীবনে হয়তো 50-60 সালে কথা বলতে হতো, হঠাৎ তিনি ছোটবেলায় কথা চলে যাচ্ছেন, ছোটবেলায় কথা বলতে হতো, হঠাৎ চলে গেলেন, এই ধরনের বিষয় আছে। তো তারপরে অনেক কিছু আছে। কি আছে? প্রথমত বিষয়টা হচ্ছে সলিল চৌধুরীর জীবনে একটা বৈশিষ্ট্য হচ্ছে, খুব কম মানুষের জীবনে এটা হয়, বিচিত্র ধরনের ভৌগোলিক পরিবেশের মধ্যে তিনি বড় হয়েছেন। তার জীবনে যেমন আরণ্যক অভিজ্ঞতা আছে, কারণ ছোটবেলায় দীর্ঘ সময় তার বাবা ছিলেন চা বাগানের ডাক্তার আসামে, এবং 3টি চা বাগানে ছিলেন। মূলত যে চা বাগানটির কথা তিনি বারবার বলেন, সেই চা বাগানটি হচ্ছে নাগাল্যান্ড পাহাড় সংলগ্ন আসামের একটি অঞ্চল। চা বাগান হচ্ছে সাধারণ জনপদ, শহরগঞ্জ থেকে অনেক দূরে, একদম প্রকৃতির মাঝখানে। তার একটা নিজস্ব জনপদ, বাইরের সঙ্গে মেলামেশা নেই। তো তার কথা আছে, এবং কথা আছে বলতে সেখানকার প্রকৃতির কথা আছে। বলছেন সন্ধ্যের পর দূর থেকে জন্তু জানোয়ারের আওয়াজ পাওয়া যায়,
চা শ্রমিকদের বস্তি থেকে সেখানকার ওদের লোকসঙ্গীতের সুর শোনা যায়। আবার কখনো কখনো হয়তো কোনো শ্রমিক রাত্রিবেলা মদ খেয়ে হল্লা করে তার ঘরণীকে মারছে, তার কান্না শোনা যায়। এই ধরনের, অর্থাৎ এই যে জন্তুর আওয়াজ, সঙ্গীতের আওয়াজ, একই সঙ্গে আবার এই কান্নার আওয়াজ, এই যে সাউন্ডস্কেপ, তার সঙ্গে তার ঘরের ভেতরে যে সাউন্ডস্কেপ, তার বাড়ি, তার বাবা ভীষণ ওয়েস্টার্ন মিউজিক ভালোবাসতেন। তার বাড়িতে চাইকোভস্কি, মোজার্ট, বিটোফেন, বাখ এদের মিউজিক ছিল, তিনি শুনতেন। মা শুনতেন সেই সময়কার বাংলা গান, কমলা, ঝরিয়া, কে মল্লিক, এদের গান, হরিদাসী, সেই রেকর্ড গুলো বাজতো। তো ঘরের ভেতরে একটা সাউন্ডস্কেপ, বাইরে একটা সাউন্ডস্কেপ, তার কথা আছে। এবং সেখানকার সমাজ জীবন, সেখানে যে পরস্পর মেলামেশা, চা বাগানের, তিনি ডাক্তারের ছেলে, সাহেবদের সাথে একটা উচ্চ নিচের সম্পর্ক, আবার বাবুদের সাথে একটা সমতার সম্পর্ক, শ্রমিকের সাথে নিচের সম্পর্ক, কেউ কারোর সাথে মেশে, কেউ সাথে মেশে না, এই বর্ণনাগুলো আছে। এছাড়া আছে তিনি ছোটবেলায় যেমন চা বাগানে একটা ঘটনার ফলে তাদেরকে চলে আসতে হয়েছিল দক্ষিণ বারাসত, দক্ষিণ 24 পরগনা, তাদের পৈতৃক গ্রামে, তার বাবাকে মানে তড়িঘড়ি করে, কারণ তার বাবা পাশ্চাত্য সঙ্গীত ভালোবাসতেন, আবার ভীষণ রকম স্বাদেশিকতার মানে তারা চিন্তা ভাবনায় ছিল। এক সাহেব ভারতীয়দের সঙ্গে খারাপ কথা বলেছিলেন, তিনি ঘুষি মেরে তার দাঁত ভেঙে দিয়েছে। তো চা বাগানে এমন ঘটনা ঘটলে যা ঘটে, প্রায় গুলি করেই মারে অবস্থা। তিনি রাতারাতি হাতির পিঠে চড়ে পৈতৃক গ্রামে ফিরে আসেন, সেই স্টিমার টিমার করে অনেক কিছু জিনিস ফেলে আসেন, বিক্রিও করে আসেন, কিন্তু সেই গ্রামোফোন আর রেকর্ডস গুলো নিয়ে আসেন। তো তারপরে সেই গ্রামের কথা আছে, সেই পৈতৃক গ্রাম, সে তার কথা আছে, সেখানকার লোকসঙ্গীত, সেখানকার পাঁচালীর কথা, চিত্তরঞ্জনে মারা যাওয়ার পর যে বাড়িতে এসে লোককবি গান গেছিল তার কথা, গ্রামের পরিবেশ, গ্রামের সমাজ ইত্যাদি কথা। পরবর্তীতে তিনি আবার মামার বাড়িতে ছিলেন, বারুইপুরের পাশে কোদালিয়া গ্রামে, সেই গ্রামের কথা, পরিবারের কথা, সামাজিক মেলামেশার কথা, না মেলামেশার কথা, জল চল এবং জল অচল সমাজের কথা, সামাজিক নানা যেমন ধর্ম, জাতি ইত্যাদি নিরিখে বৈষম্যের কথা, দূরত্বের কথা, মেলামেশার কথা, এই যেমন গ্রামের কথা আছে। আর আছে তিনি জ্যাঠার বাড়িতে সুকিয়া স্ট্রিটে পাঠানো হয়েছিল কলকাতার, উত্তর কলকাতার, তাদেরকে স্কুলে ভর্তি করার জন্য। তিনি আর তার দাদা ছিলেন, 1 বছর ছিলেন। তো সেইখানে একটা অদ্ভুত পরিবেশ। সেখানে যেমন তার জ্যাঠতো দাদা ছিলেন ভীষণ সঙ্গীত প্রিয় মানুষ, তাদের নিজস্ব অর্কেস্ট্রা ছিল মিলন পরিষদ নামে, যারা সেই সময়কার সাইলেন্ট মুভিতে ব্যাকগ্রাউন্ডের অর্কেস্ট্রা বাজাতো। তো ওই বাড়িতে একদিকে ছিল ওই সবচেয়ে বড় জ্যাঠতো দাদার স্ত্রী, বৌদির বোন একজন ছিলেন অকাল বিধবা, তার ভীষণ রকম, তিনি ওই বাড়ির কর্ত্রীর মতো ছিলেন, যেহেতু বড় বৌদি অসুস্থ ছিলেন। তিনি ভীষণ অত্যাচার করতেন, দুর্ব্যবহার করতেন। আর অন্যদিকে সেই জ্যাঠতো আরেক দাদা, ছোটদা, তাদের মিলন পরিষদ অর্কেস্ট্রা, যেখানে প্রবেশাধিকার প্রথম দিকে ছিল না শহীদ চৌধুরী, পরে যান, গিয়ে দেখেন সেখানে দেখেন পিয়ানো, দেখেন ভিওলা, ভায়োলিন, বাঁশি, তবলা, তিনি এগুলো শেখেন, প্রথাগত শিক্ষা হয়। এবং সেই পরিবেশের কথা, উত্তর কলকাতায় সেই বাড়ির কথা, মিউজিকের কথা, তিনি ছোটবেলায় গিয়ে তিনি ওই কথাগুলো আছে। আর আছে বম্বের মিউজিক ওয়ার্ল্ডের কথা, যেখানে কলকাতা থেকে তিনি গেছেন। যদিও ছোটবেলা থেকে তিনি ওয়েস্টার্ন মিউজিক শুনেছেন, ছোটদের এখানে শিখেছেন, কিন্তু তারপরেও বম্বের যে গোয়ানিজ মিউজিশিয়ানরা তাদেরকে খুব ছোট আকারে দেখতো, তাদের সঙ্গে সম্পর্ক, তিনি কিভাবে নিজেকে তৈরি করলেন, কিভাবে তার প্রতিষ্ঠা হলো বম্বের একটা। ফলে এই যে ভূগোলের পরিবেশ, এটা খুব অনন্য শহীদ চৌধুরীর ক্ষেত্রে, যে গ্রাম, নগর এবং এক ধরনের আরণ্য পরিবেশে এই কথাগুলো আছে। আছে পরিবারের কথা, আগে বললাম বাবার কথা আছে, মায়ের কথা আছে। মা ছিলেন ভীষণ সাহিত্য প্রেমী। সেই সময়কার মতো মানে জায়গায় তিনি একটি জায়গাতে প্রচুর লিখেছেন যে মা সাহিত্য বার্ষিক বসুমতী রাখতেন, ভারতবর্ষ রাখতেন, গল্প লহরী রাখতেন, দীপালি বলে এগুলো রাখতেন। বাবা মডার্ন রিভিউ পড়তেন। এই বাবা মায়ের নিজেদের পারিবারিক পরিবেশের কথা আছে, সাহিত্য রুচির কথা আছে। মায়ের সংস্পর্শে থেকে তিনি যে কবিতার প্রতি আগ্রহী হন, প্রথম জীবনে তিনি চাইছেন স্বপ্ন ছিল তিনি কবি হবেন, কবিতা লিখতেন, মাকে দেখাতেন, এই কথাগুলো আছে। বাবা মায়ের সংসারের কথা, ঠাকুরদার বাড়ির কথা আছে। ঠাকুরদা একসময় নাম করা তিনি উকিল ছিলেন, কিন্তু শহীদ চৌধুরী ছোটবেলা তার বাবার জন্মের পরপরই তার মার কোলে দুধ খেতে খেতে তার মৃত্যু হয়, তারপর তার বাবারও মৃত্যু হয়। ফলে সেই বাড়ির পরিবেশে, সেই পরিবারের কথা, একসময় খুব বড় পরিবার, পরে তাদের অবস্থা ভেঙে যায়, সেই গ্রামের কথা আছে। তিনি চা বাগান দিয়ে এসেছেন, সে ডাক্তারি করতেন, সে অভাবে পড়ে, লোকে পয়সা দিত না, ডাক্তারি করিয়ে পয়সা দিত না, অভাবে পড়ে আবার চা বাগানে ফিরতে হয়, সেই কথাবার্তা গুলো আছে নানা ধরনের। মামার বাড়ি গ্রামের কথা আছে, মামার বাড়ির পরিবেশের কথা আছে। মামার বাড়িতে ভীষণ সাহিত্য রুচি ছিল, কিন্তু গান বাজনার কোনো সমাদর ছিল না।
গানকে তারা খুব হেয় করতেন। গান করা মানে ছেলে উচ্ছন্নে যাওয়া। সুলি চৌধুরী বাঁশি শিখেছিলেন তিনি চা বাগান শ্রমিকের কাছে, পরে প্রথাগত শিক্ষা হয় সেই ছোটদার পরিবেশে। তো মামার বাড়িতে এসে তিনি বাজাতে পারতেন না, দূরে গিয়ে রেল লাইনের ধারে বসে গাছের তলায় বসে বাজাতেন। তারপরে একে একে ওখানে আসে, এই কথাবার্তা গুলো আসে। মামার বাড়িতে থাকার সময় যে বন্ধু বান্ধবদের কথা আছে, আবার সেখানে আছে যে একদল মানুষের সঙ্গে কেউ মেশে না, যেমন মেথর পল্লীর কথা আছে, মেথরদের সঙ্গে কেউ মেশে না। যেমন আছে কুরবান মিয়া, ইরফান মিয়ার কথা আছে, তাদের দিন মজুর তাদের বাড়িতে কাজ করতো, তার সঙ্গে কিন্তু তাদের বাড়িতে তিনি চলে গেছেন, তাদের কথা আছে। তারপরে সেই মন্বন্তরে কুরবান মিয়ার স্ত্রী মারা যায়, তারপরে সেই দুঃখে কুরবান মিয়া গলায় দড়ি দেয়। তারপর কুরবান মিয়ার ভাই ইরফান মিয়ার কথা আছে, যে 46-এর দাঙ্গায় বালিগঞ্জে তিনি দেখেন, ট্রেন থেকে দেখেন যে তাকে খুন করা হয়। এই কথা, এই গ্রামের কথাই রয়ে আছে। এবং একইভাবে গ্রামে সেই নানা পরিবারের সঙ্গে মেশা একটি একটি বিধবা মা এবং তার বন্ধু, ভীষণ সঙ্গীত প্রিয়, কিন্তু বন্ধুটি ভীষণ নেশাসক্ত ছিল। সেই বাড়িতে গিয়ে তিনি নানা ধরনের রেকর্ড শোনা, এই নানা ধরনের কথা আছে। আর আছে রাজনীতির কথা। ওই যে স্কুলে যাওয়ার পথে মেথরপল্লীতে দেখতেন মেথরদের কথা, তাদের সঙ্গে কেউ মিশতো না। একদিন সেই মেথরপল্লীতে ধর্মঘট হয়ে গেল, এবং ধর্মঘট হওয়ার ফলে গোটা ওই অঞ্চলে কেউ জঞ্জাল সাফ করে না, নরক অবস্থা। যাওয়া আসার পথে দেখতেন যে সে মেথরপল্লীতে বসে আছে। একদিন দেখলেন সেখানে লাল ঝান্ডা লাগিয়ে একজন বক্তৃতা দিচ্ছে। তিনি একজন ব্রাহ্মণ সন্তান, এবং তিনি ছিলেন শ্রমিকদের অধিকারের কথা, দাবির কথা, সমতার কথা। সেই প্রথম দিনে লাল ঝান্ডা দেখলেন, সমতার কথা। একদিন দেখলেন ধর্মঘট ভাঙতে পুলিশ এসে হাজির হলো, পুলিশ অত্যাচার করলো, এবং সেই শ্রমিক নেতাকে নিয়ে আছে, এবং শ্রমিক নেতাকে নিয়ে যেতে দেবে না, শ্রমিকরা আটকাবার চেষ্টা করছে। ফলে শ্রমিক শ্রেণী, তার লড়াই, লাল ঝান্ডা, রাজনীতির প্রথম পরিচয় তার সেই বালক বয়সে স্কুলে যাওয়ার পথে। তারপর রাজনীতির কথা এইভাবে আসে, তিনি তারপর চলে আসেন বঙ্গবর্ষী কলেজে ভর্তি হন। সেখানে অরুণ দাস সত্যবলের তৎকালীন ছাত্র নেতার সংস্পর্শে এসে তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে যান। সেই ছাত্র রাজনীতির বার্তা নিয়ে এসে গ্রামে তো কথাবার্তা বলতেন। করতে করতে গ্রামের কৃষক আন্দোলন, বিদ্যুৎধরী নদীর ড্রেজিং এর দাবিতে আন্দোলন, তাতে জড়িয়ে গেলেন, এবং তার সূত্রেই তার জীবনের প্রথম গান লেখা হয়, দেশ ভেসেছে বানের চরে ধান গিয়ে কেঁপেছে। এই কথাগুলো সবিস্তারে আছে। খেপুদার কথা আছে, খগেন্দ্রনাথ রাজুরিয়ন শ্রমিক কৃষক নেতার কথা সবিস্তারে আছে। এবং ছাত্র আন্দোলন করতে করতেই এই কৃষক আন্দোলন, এবং আস্তে আস্তে তার তিনি যে বাঁশি শিখেছিলেন ছোটদার ওখানে, সেই বাঁশি যে কলেজে বাজাতেন, সেই সূত্র ধরে তিনি একটা সময় পেশাদার নর্তকীদের দলে বাঁশি বাজাতে শুরু করলেন, কলেজেও বাজাতেন। তো গণনাট্যের সাথেও পরিচয় হলো বাঁশি বাদক হিসেবে। 1941 সালে রংপুরের ছাত্র সম্মেলনে যাওয়ার পর সেই সময় ছাত্র নেতা গৌতম চট্টোপাধ্যায়, যিনি পরে অধ্যাপক, ইতিহাসে বিশিষ্ট অধ্যাপক হয়েছিলেন, তিনি তাকে বলেছিলেন গান লেখাচ্ছে। এবং তখন সেই বিচারাধীন স্বাধীনতা সংগ্রামীদের বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে। তিনি তখন গান লেখেন, বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে এই জনতা। নতুন ধরনের কথা, আমাদের কীর্তন ভেঙে নতুন ধরনের সুর, কীর্তনের যে একটা পেলব সুর, ভাবের সুর, ভক্তির সুর, তার মধ্যে যে প্রতিবাদের কথা হতে পারে কেউ ভাবতে পারেনি, এবং চারধারে রুটে গেল। এইভাবে গণনাট্যে তার সঙ্গীত স্রষ্টা হিসেবে ঢোকার সেই কথাবার্তাগুলো আছে। এবং তিনি লিখেছেন যে যতীন্দ্রনাথ মৈত্র, হেমাঙ্গ বিশ্বাস, বিনয় রায়, এরা যদি পেছনের ভূমিটা না করতেন তবে তিনি আসতে পারতেন। এই তারপরে কমিউনিস্ট পার্টি করা, 24 পরগনায় বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কমিউনিস্ট পার্টি করে, এই কথাগুলো আছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি বলি নিষেধ কথা। গোটা বইটার নিষেধ কথা জিনিসটা কি, সুনীল চৌধুরী সারা জীবন নানা ধরনের নিষেধের মুখোমুখি হতে গেছে। তিনি একটি গানে বলেছেন, নিষেধের পাহারাতে ছিলেন, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধ কি ধরনের, চা বাগানে যখন ছিলেন তিনি ডাক্তারের ছেলে, তাহলে নিষেধ আছে, তুমি সাহেবদের দিকে এগোবে না, এরা উঁচু, চা বাগান শ্রমিকদের সঙ্গে মিশবে না। কিন্তু তিনি সেই নিষেধ থেকে বেরোতেন। চা শ্রমিকের কাছে তিনি তিনি বাঁশি শিখেছেন। জীবনের প্রথম প্রেম চা শ্রমিক রমণীর সাথে, সুখিয়া, যার কথা আছে গোটা বইটার মধ্যে। একমাত্র প্রেমের সবিস্তারে মানে বিশদে বলা সুখিয়ার কথা। দুটো অধ্যায়, 10টি অধ্যায়ের মধ্যে শেষের 2টি অধ্যায় সুখিয়াকে নিয়ে, এর আগেও আছে। তাছাড়া মামার বাড়িতে যেমন সঙ্গীত শিখতে, সঙ্গীত চর্চা করতে নিষেধ। জ্যাঠার বাড়িতে যেমন ছিল গানের ঘরে যেতে পারবে না, নিষেধ। গণনাট্যে তার উপরে তর্ক বিতর্ক হতো, হেমঙ্গ বিশ্বাসের সাথে তর্ক হয়েছে। সবাই বলতো শুধুমাত্র অর্কেস্ট্রেশন, পাশ্চাত্য সঙ্গীতের উপর তার নির্ভরশীলতা, এক ধরনের নিষেধ।
কমিউনিস্ট পার্টিতেও নানা ধরনের তার যখন কোনো এক গায়ের বধূ গান হচ্ছে, আয় বৃষ্টি ঝেপে আসছে, তখন এক ধরনের বলছে এই ধরনের গান করো না, এই ধরনের গান করো না। সিনেমাতে শুরু করছেন এক ধরনের নিষেধ। আর তিনি সারা জীবন এই নিষেধগুলোকে পেরিয়ে গেছে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, পারিবারিকভাবে, সাংস্কৃতিকভাবে। সেই কথাগুলো নিষেধ কথা একটা বড় জায়গা জুড়ে। আর একটা নারী এবং প্রেম, নানা ধরনের নারী চরিত্র, নিজের মায়ের কথা আছে, বড় বৌদির কথা আছে, জ্ঞাতি বোন একজন সরমাদির কথা আছে, যিনি তাকে ছোটবেলায় বালক বসে তাকে আদর করলে তার শরীরে প্রথম শিহরণ জায়গা। তিনি বলছেন কাফ লাভ, একটা বাছুর প্রেমের কথা আছে। মামার বাড়ির ওই গ্রামের সঙ্গীত প্রিয় নেশা শক্ত বন্ধু তার বিধবা মায়ের কথা। মেথর নেত্রী রাধিকা আম্মার কথা আছে, যাকে কেউ ছোঁয় না, কিন্তু উঁচু জাতের লোকেরা সন্ধ্যের পর তাকে ডাকে, সে সংগ্রামী নেত্রী, সেই রাধিকা আম্মার কথা। কুরবান মিয়ার বউয়ের কথা আছে, পাশের গায়ের বন্ধুর বিধবা মাসির কথা আছে, যিনি একদিন একা পেয়ে তাকে জড়িয়ে ধরেছিলেন, নানা ধরনের শরীর, এই কথাগুলো আছে, তার কথা আছে। মামার বাড়ি একতলাতে ভাড়াটে আসেন একজন ভদ্রলোক, তিনি নাম পাল্টে বলাই মিত্তির বলেছেন, যার স্ত্রীকে দেখে তার মনে হয়েছিল সাঁওতাল রমণীর মতো। তার প্রতি একটা অনুরাগ এবং তার সাথে তার ঘনিষ্ঠতাকে নিয়ে গ্রামে একটা ঢিরি পড়ে গেছিল, তার কথা আছে, যদিও প্রেম ছিল না। আছে ওই যে নর্তকীর দলে যে অভিনয় না বাঁশি বাজাতেন, সেখানে একজন নর্তকী যিনি সলিল চৌধুরীর প্রেমে পড়ে গেছিলেন, সলিল চৌধুরী না উঠলে ওঠেন না, তার কথা আছে। জ্যাঠাইমার খিটখিটে বিধবা বোনের কথা আছে, জ্যাঠাইমার কথা, আমি বৌদি বলছি, জ্যাঠাইমার। আর আছে সুখিয়ার কথা, কুলি মেমের কথা। কুলি মেম একটা অদ্ভুত জিনিস, চা বাগানের সাহেবেরা চা বাগানের শ্রমিক রমণীর সাথে তাদের সম্পর্ক করতো, সেই মেলামেশা করে যে সন্তানের জন্ম হতো ফেলে চলে যেত, সেই মেয়েদেরকে যাদেরকে রক্ষিতা করে তাদেরকে কুলি মেম করতো। তো কুলি মেমের মেয়ে হচ্ছে সুখিয়া, যেহেতু রক্তের শ্বেতাঙ্গের রক্ত আছে, চুলটা লাল ছিল, সেই সুখিয়াকে তার বাবা নাটকে বেহুলা করে নিয়েছিলেন, সেটা একটা বিরাট ঘটনা। তো এই সুখিয়ার সাথে পরে তার প্রেম হয়ে যায়, যে সবিস্তারে আছে। সুখিয়া তার কাছে বাঁশি শুনতে ভালোবাসতেন, এবং বারবার সুখিয়ার কথা আছে। এবং এটা পড়তে পড়তে আমরা বুঝবো যে সুখিয়ার সাথে তার প্রেম ও প্রেমটা না হতে পারা, পরে সুখিয়া এই যে সলিল চৌধুরীর সাথে তাদের প্রেম, এবং সে কুলি মেমের মেয়ে, এই নিয়ে তাকে নানা গঞ্জনা শুনতে হতো। সে চলে যায় দূরে মিকির পাহাড়ে, মিকির এক বুড়োকে বিয়ে করে, তারপর তার পড়ে গিয়ে পা ভেঙে যায়। সে যখন বয়স হয়ে যায়, সলিল চৌধুরী তার সাথে দেখা করতে যান, কিন্তু সে সেই চেহারায় তার দেখা দেবে না। সবিস্তারে দুটো বারবার বলছেন সুখিয়ার প্রেমের কথা বলেছেন, একদম শরীরী প্রেমের কথাও আছে। আর আছে যেটা খুব গুরুত্বপূর্ণ, রাজনীতি এবং নন্দন তত্ত্ব নিয়ে তার মনের মধ্যে নানা প্রশ্ন ছিল। যেমন যখন তিনি খুব আগুনে গান লিখছেন, এই যে হেই সামালো, আর ও ভাই রে ও ভাই রে, এই সমস্ত গান যখন লিখছেন, সেই সময় তার মনে হতে থাকে যে এটাই শুধু একমাত্র গান হতে পারে, মানুষের অন্য ব্যথা, অন্য দুঃখ, অন্য প্রেরণা, সেই গানগুলো হওয়া উচিত। তখনই তিনি প্রান্তরেরও গান আমার সেই সময় তৈরি করেন। সেই সময় তিনি তৈরি করেন সে গান আমি যাই যে ভুলে, এর মতো চিত্রাঙ্গের গান। এবং যে গান নিয়ে যে নানা তর্ক বিতর্ক, নানা প্রশ্ন, কমিউনিস্ট আন্দোলনের এই যে পরিবারকে দেখতে পারলেন না, ফুল টাইমের ফির ওপর নির্ভর করে পরিবারকে দেখা সম্ভব না, আবার যখন তিনি জীবিকা নিয়ে গেলেন তখন সবাই তার সমালোচনা করলো। ফলে সেই প্রশ্নগুলো, যে পেশা এবং রাজনীতির যে আন্তঃসম্পর্ক, এ নিয়ে নানা প্রশ্ন এবং সঙ্গীতের নানা প্রশ্ন তুলেছে। আরেকটা গুরুত্বপূর্ণ আছে রবীন্দ্রনাথ। ঠিক অনেক বয়স অব্দি তিনি রবীন্দ্রনাথকে চিনেছেন তার কবিতা দিয়ে, মায়ের কাছে পড়া রবীন্দ্রনাথের কবিতার সঞ্চয়িতা দিয়ে। গান খুব বেশি শোনায়নি, কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যুর সংবাদ যখন তিনি পান, তখন তার মনে হয় মামার বাড়ি গ্রামে বসে যে তার কোনো আপন নিকটাত্মীর মৃত্যু হয়েছে, পিতৃবিয়োগ হয়েছে। তিনি খালি পায়ে সে কোদালিয়া গ্রাম থেকে চলে আসেন বারুইপুর স্টেশন, খালি পায়ে চলে আসেন কলকাতায়, চলে যান জোড়াসাঁকোতে, শেষ দেখা দেখতে পারেননি, চলে যান নিমতলাতে, তাও দেখতে পারেননি, ফিরে এসে 1 মাস অশৌচ পালন করেন, খালি পায়ে হাঁটতে। এই যে রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক, রবীন্দ্রনাথের গান শোনা, পঙ্কজ মল্লিকের গান শুনে কি পাইনি তার হিসাব মিলাতে মনে ডাকি, এই যে রবীন্দ্রনাথের কানেকশন করতে রবীন্দ্রনাথ একটা জায়গা রয়েছে। আর সবচেয়ে বড় জিনিস রয়েছে, অনেক কিছু অনুক্ত আছে। এতগুলো প্রেমের কথা আছে, কিন্তু তার প্রথম স্ত্রী জ্যোতি চৌধুরী, দ্বিতীয় স্ত্রী সবিতা চৌধুরী, তার সন্তানদের কথা কোথাও নেই। সবিতা চৌধুরী তার জীবনে একটা বড় অংশ জুড়ে
জ্যোতি চৌধুরী তার জীবনের হয়ে ওঠার ক্ষেত্রে একটা বড় অংশ জুড়ে একদম নীরবতা, কিছুই নেই। জানি না তিনি পরে লিখতেন কিনা, হয়তো লিখতেন, কিন্তু লেখা নেই। কিন্তু এই বইয়ের মধ্যে বারবার বারবার একটা কথা আছে যে অনেক কথা বললাম কিন্তু অনেক কথা বলতে পারলাম না, অনেক কথা হয়তো বলতে পারবো না। কিন্তু একটা কথা প্রশ্ন উঠবে, এই যে এই যে অনুক্ত কথাগুলো, সেটা কি এই তার জীবন উজ্জীবনকে অপূর্ণ করেছে, সামগ্রিকতা অর্জনের পথে বাধা হয়েছে? আমার মনে হয় না। কারণ তিনি খুব ওই যে শৃঙ্খলার মতো করে লেখেননি তো, যে একটা অধ্যায়ের পর একটা অধ্যায়, একটা সময়ের পর একটা সময়, এভাবে লেখেননি। ফলে সবকিছুই আছে, ফলে তার গোটা জীবন আছে, তার সঙ্গীত আছে, তার রাজনীতি আছে, তার প্রেম আছে, ভালোবাসা আছে। এই সমস্ত কিছুর মধ্যে পড়তে 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 যেগুলো বলেননি তারও একটা আভাস পাওয়া যায়। ফলে এই বইটি একটি অসাধারণ বই, এবং সলিল চৌধুরীর জীবনকে, তার তার কর্মকে, তার সাধনাকে, তার স্বপ্নকে জানতে হলে এই বইটি পড়া অত্যন্ত আবশ্যক। সঙ্গীতের মতোই এই বইয়ের মধ্যেও তারা সঙ্গীত যেমন ত্রিমাত্রিক, বহুস্বরীয়, এই বইটিও বহুস্বরীয়, ত্রিমাত্রিক। ধন্যবাদ শুভদা। খুব অল্প কথায় ভীষণ কঠিন একটা কাজ সমাধা হলো, এবং যারা বইটি নিয়ে আগ্রহী তারা একটা অন্তত ধরবার সূত্রটা পেয়ে গেল চমৎকার করে। খুব চমৎকার হলো বলা। আমরা শেষ করব, দুই একটি কথা আমি একটুখানি বলছি। সলিল চৌধুরীর তো একটা বড় পরিচয়ের জায়গা সঙ্গীতের, যে স্বতন্ত্র সুরস্রষ্টা, যেটা আমরা অরিজিনাল কম্পোজার বলি। এই অরিজিনাল কম্পোজিশন নিয়ে তার কিছু খেদের জায়গা। সবচেয়ে দুর্ভাগ্যজনক যে সেই 96-এ বেরোলো বই, তারও আগে লেখা, এখনো পর্যন্ত কিন্তু সেই অরিজিনাল কম্পোজিশনের জায়গাটা খুব বেশি বদলায়নি। এবং রবীন্দ্রনাথ প্রসঙ্গটা এসেই ছিল যে রবীন্দ্রনাথই একমাত্র অরিজিনাল কম্পোজার হিসেবে কিছুটা করতে পেরেছেন। কিন্তু সেখানেও সলিল চৌধুরী প্রশ্ন তুলেছিলেন যে ছুতমার্গের ব্যাপারটা, যেটা শুভদা বারবার বললেন যে নিষেধ কথা তার জীবনে একটা বড় জায়গা জুড়ে ছিল। এবং প্রান্তরেরই গান আমার, এটি কণিকাকে দিয়ে গাওয়ানোর খুব শখ ছিল সলিল চৌধুরী, সেটিও কিন্তু সেই সমস্ত ছুতমার্গের কারণেই পেরে ওঠেননি। এবং তিনি বলেছিলেন যে রবীন্দ্রনাথের পরেই বঙ্গোপসাগর, মানে খুব খেদ করেই লিখেছিলেন যে সেই নিষেধ ধরা বাঁধা কিন্তু অনেক কালই ছিল রবীন্দ্রসঙ্গীতকে ঘিরে। আরেকটি জিনিস হচ্ছে স্লোগানধর্মী গণসঙ্গীতেরই তো একরকম চল ছিল বা এখনো আছে এক ধরনের। তার মধ্যে থেকে শুভদা খুব চমৎকার করে বলেছেন যে সলিল চৌধুরীর গণসঙ্গীত যে দেশকাল ছাড়িয়ে মানুষের চিরন্তন সংগ্রামের কিন্তু সাথী হতে পেরেছে। এবং শুভদাকে ধন্যবাদ জানাই যে বিচারপতি তোমার বিচার এই গানটির সাথে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধটা ওতপ্রোতভাবে জড়িত। যে গান কতটা দেশকালের সীমানা ছাড়িয়ে যায় সেটা তো একেবারে হাতে নাতেই প্রমাণ এই গান। 1971-এ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শুরু করে সবার মুখে মুখে ছিল বিচারপতি তোমার বিচার, অথচ গানটা তো লেখা হয়েছিল অন্য প্রেক্ষিতে। শেষে বলবো যে শুভদা শুরু করেছিল যেটা দিয়ে, নগর, পল্লী, পার্বত্য থেকে, পাহাড়ি অঞ্চল থেকে, আসামে চা বাগান, এবং এর সাথে যে কোদালিয়ার যে সুভাষ বসু থেকে মানবেন্দ্রনাথের জন্মস্থান, সেই গ্রাম বা সেই গ্রামের যে পার্শ্ববর্তী আশপাশের অঞ্চল, সেগুলোর যে গর্বিত উত্তরাধিকার তিনি বহন করেছেন, তারই পূর্ণাঙ্গ ফসল সলিল চৌধুরী। তো আজ এটুকুই। সবাই ভালো থাকুন, পাঠশালার সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বই নিয়ে।